আচ্ছা, এই টপিকটার নাম হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল। ভোল্টেজ কন্ট্রোল কী জন্য প্রয়োজন সেটা প্রথমে দেখানো হয়েছে। এটা কিন্তু জেনারেল নলেজ যে ভোল্টেজ কন্ট্রোল করা প্রয়োজন। কোনো ইকুইপমেন্ট যে ভোল্টেজে কাজ করে, যে রেটেড ভোল্টেজে কাজ করে, তার থেকে বেশিও রাখা যাবে না, কমও রাখা যাবে না। এটা তো কমন সেন্স আমাদের। সো এই যে দেখো এখানে ইম্পর্টেন্স অফ ভোল্টেজ কন্ট্রোলে এখানে তিনটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। প্রথমটা হচ্ছে একটা নর্মাল একটা লাইটের জন্য, লাইট বাল্ব বা হচ্ছে তোমার ল্যাম্প, তার জন্য ভোল্টেজ কন্ট্রোলটা কী জন্য প্রয়োজন এটা 1 নম্বরে দেখানো হয়েছে। 2 নম্বরে হচ্ছে একটা ইন্ডাকশন মোটরের জন্য, 3 নম্বরে হচ্ছে একটা ট্রান্সফরমারের জন্য। 1 নম্বরে আসো যে in case of lighting load the lamp characteristics are very sensitive to changes of voltage. For instance, if the supply voltage of incandescent lamp decreases by 6%, যদি তোমার সাপ্লাই ভোল্টেজটা 6% কমে যায় তাহলে দেখো যে এই ইলুমিনেশন পাওয়ার, যা উজ্জ্বলতাটা ডিক্রিজ করে 20%। বুঝতে পারছো? এরপরে দেখো যে যদি ভোল্টেজটা 6%, এটা ওই যে উজ্জ্বলতা। আচ্ছা, তারপর দেখো যে ইফ দ্য সাপ্লাই ভোল্টেজ ইজ 6% অ্যাভাব রেটেড ভ্যালু দ্য লাইফ অফ দ্য ল্যাম্প মে বি রিডিউসড বাই 50%, মানে লাইফ টাইম অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? মানে তাহলে কি রেটেড ভোল্টেজের উপরের ভোল্টেজ দেওয়াও ঝামেলা, আবার রেটেড ভোল্টেজের নিচের ভোল্টেজ দেওয়াও ঝামেলা। উপরে ভোল্টেজ দিলে কি হয়, তার লাইফ টাইমটা কমে যায়, আর নিচে ভোল্টেজ দিলে কি হয়, তার উজ্জ্বলতাটা আবার 20% কমে যায়। সো এটা হলো ল্যাম্পের ক্ষেত্রে দেখলাম। এরপর দেখো যে ইন্ডাকশন মোটরের জন্য, ইন্ডাকশন মোটর তো পড়ে আসছো তাই না এনার্জি কনভার্সনে, সেখানে তো কি দেখছো তুমি যে ইন্ডাকশন মোটরের তোমার স্টার্টিং টর্কটা হাই রাখা উচিত, তাই না? যে ইনার্শিয়াকে অতিক্রম করে সেটা যেন ঘোরা স্টার্ট করতে পারে, তাই না? এখানে সেটাই বলা হয়েছে যে in case of induction motor voltage variation may cause erratic operation. If the supply voltage is above the normal, the motor may operate with a saturated magnetic current. আচ্ছা, এখানে আরেকটা, যেহেতু এইগুলা মেশিনটা ম্যাগনেটিক ফ্লাক্সের উপর ডিপেন্ড করে কাজ করে, যদি ভোল্টেজ রেটেড ভোল্টেজে বেশি হয়ে যায় তাহলে ভিতরে যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলো সেটা স্যাচুরেটেড হয়ে যায়। তার মানে কি বলতো, এর চেয়ে বেশি কারেন্ট আর ফ্লো করার কোনো স্কোপ থাকে না। সেটা বোঝা গেছে? ওই যে পড়ছো না, স্যাচুরেটেড হয়ে যায় এক সময় গিয়ে ওপেন, তারপর আর ভোল্টেজ দাও কারেন্ট বাড়ে না, এটাই বলছে। আচ্ছা, উইথ কনসিকুয়েন্ট লার্জ ম্যাগনেটাইজিং কারেন্ট, হিটিং অ্যান্ড লো পাওয়ার ফ্যাক্টর, মানে এটা হচ্ছে যে ওই তোমার হাই ভোল্টেজে যদি তুমি কাজ করো তখন এই সমস্যাগুলো আসতে পারে, যে হিটিং হয়, তারপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর লো হয়, তারপর কারেন্টটা স্যাচুরেট হয়ে যায়, মানে তোমার পারফরমেন্সের কোনো ইম্প্রুভমেন্ট তোমার চোখে পড়বে না। ভোল্টেজ বাড়াবা কিন্তু কারেন্ট বাড়বে না। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য ভোল্টেজ ইজ টু লো ইট উইল রিডিউস দ্য স্টার্টিং টর্ক অফ দ্য মোটর কনসিডারেবলি। মানে বুঝলে না যে হচ্ছে তোমার স্টার্টিং টর্কটার জন্য তোমার তো ভোল্টেজটা একটা মিনিমাম লেভেলের ভোল্টেজ তো লাগবে, সেই ভোল্টেজটা যদি কম হয় সেই স্টার্টিং টর্কটাই সে উৎপন্ন হবে না, এর ফলে মোটরটা ঘুরতে পারবে না। তারপরে দেখো যে too wide variations of voltage cause excessive heating of distribution transformer. This may reduce their ratings to considerable extent. আচ্ছা, এগুলো নর্মাল কমন সেন্স। ভোল্টেজ কন্ট্রোল মেথড কী জন্য প্রয়োজন আর না হলে কি হয়, আমরা কী ক্ষেত্রে দেখলাম, একটা ল্যাম্পের জন্য দেখলাম, তারপর ইন্ডাকশন মোটরের জন্য দেখলাম, আর ট্রান্সফরমারের জন্য দেখলাম। আচ্ছা, এরপরে আসো যে এখানে একটু আমাদের বিশ্লেষণের মতো পড়াশোনা আছে, যে দেখো যে ভোল্টেজ কন্ট্রোল, মেথড অফ ভোল্টেজ কন্ট্রোল মানে হচ্ছে কী উপায়ে আমরা ভোল্টেজ কন্ট্রোল করতে পারি পাওয়ার সিস্টেমের। প্রথমেই দেখো যে বাই জেনারেটর এক্সাইটেশন কন্ট্রোল। জেনারেটর এক্সাইটেশন বলতে কী বুঝে বলো তো? সিঙ্ক্রোনাস জেনারেটর এক্সাইটেশন এটা হচ্ছে, বলো কি, প্রাইম মুভারটা আছে না, যে প্রাইম মুভারকে তুমি যে ফিল্ড দিতেছো, তাই না, ডিসি একটা কারেন্ট দিতেছো না, তার মধ্যে ফিল্ড ক্রিয়েট হইতেছে প্রাইম মুভারে। সো হচ্ছে আমাদের ওই যে এটাকেই বলা হয় এক্সাইটেশন। ডিসি ফিল্ডটা যে তুমি দিতেছো ওই যে তোমার ইয়ার মধ্যে, সিঙ্ক্রোনাস জেনারেটরের রোটরের মধ্যে, সেটা হচ্ছে আমাদের জেনারেটর এক্সাইটেশন বলতে সেই ব্যাপারটাকে বোঝায়। আলটিমেটলি সেই ফিল্ডের উপরে, হ্যাঁ, সেই ফিল্ডের উপর ডিপেন্ড করেই তো তোমার স্টেটরের যে লোড লাগানোর পর যে কারেন্টটা ফ্লো হয় সেটার মেজারমেন্ট ডিপেন্ড করবে, তাই না? এটা হচ্ছে সেটা। আচ্ছা,
এরপরে দেখো যে এই যে চারটা শান্ট ক্যাপাসিটর, শান্ট রিঅ্যাক্টর, সিরিজ ক্যাপাসিটর, এই তিনটা আর কি, আরও একটা হবে যে শান্ট সিরিজ রিঅ্যাক্টর। এখানে তিনটা আছে তো, এখানে চারটা হবে। এই তিনটা আমি এই একটু পরে ব্যাখ্যা করতেছি, এই তিনটা একটু বোঝার ব্যাপার আছে, এটা এক লাইনে বোঝানো সম্ভব না। আচ্ছা, এরপরে দেখো যে সিঙ্ক্রোনাস ক্যাপাসিটর, দেখো যে কি সিঙ্ক্রোনাস ক্যাপাসিটর দিয়ে কীভাবে করা যায়। ইট ইজ গুড ফর স্মুথ ভোল্টেজ কন্ট্রোল বাট অ্যাগেন ইট কন্ট্রিবিউটস টু ফল্ট। সিঙ্ক্রোনাস ক্যাপাসিটর এটা এটা কোথায় পড়ছো বলো তো, মনে আছে তাই না? হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ। তারপরে বাই ইউজিং ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার, এটাও আমাদের আছে। ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারের এটা দিয়েও ভোল্টেজ কন্ট্রোল করা যায়। আর অটো ট্রান্সফার ট্যাপ চেঞ্জিং। আচ্ছা আসো এরপরে, হ্যাঁ ভোল্ট নিজেই চেঞ্জ না, এটা হলো ওই যে তোমার ইয়ে আছে রেগুলেটর টাইপের হচ্ছে নব আছে। আচ্ছা, অটো ট্রান্সফরমারটা হচ্ছে রেগুলেটর ইয়ে ভোল্টেজের উপর ডিপেন্ড করে নিজেই আর কি ইয়ে হয়ে যাবে। আচ্ছা, এখন আসো যে এই যে তিনটা আমি বললাম এখানে, শান্ট ক্যাপাসিটর, শান্ট রিঅ্যাক্টর। এর আগে তোমার যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের ইম্পর্টেন্সটা। রিঅ্যাক্টিভ পাওয়ারের সাথে ভোল্টেজের একটা সম্পর্ক আছে। সেটা কি, যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা যে জেনারেট হয় সেটা যদি যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম হয় তার চেয়ে বড় হয়, তাহলে হচ্ছে তোমার ভোল্টেজ লেভেলটা আপ করবে। বোঝা গেছে কি বললাম? যে রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেটেড যদি গ্রেটার দেন কনজিউমড হয়, তাহলে আমাদের কি ঘটবে? ভোল্টেজ ইনক্রিজড হবে। আর আরেকটা কি, এটার ভাইস ভার্সা, যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা যদি তোমার জেনারেটেড চেয়ে কনজিউমটা বেশি হয়ে যায় তাহলে ভোল্টেজটা ডাউন করবে। এই জিনিসটা একটু লিখে নাও। এগুলো হচ্ছে একটু হায়ার লেভেল স্টাডি করার জন্য একটু টপিক এগুলো। আচ্ছা, উল্টাটা লেখো যে রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেটর যদি লেস দ্যান কনজিউমড হয় তাহলে ভোল্টেজ ডিক্রিজেস। তাহলে তুমি কি বুঝতে পারতেছো, ভোল্টেজ কন্ট্রোলিংয়ের জন্য রিঅ্যাক্টিভ পাওয়ারটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টরটা। এটা দিয়ে যেহেতু ভোল্টেজ আমরা ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, এজন্যই যখন তোমরা ওই যে এসিতে সার্কিটে পড়া স্টার্ট করো যে অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, তখন বস্তুত মনে হইতে পারে যে রিঅ্যাক্টিভ পাওয়ারের কোনো কাজ নাই, কিন্তু যত তুমি উপরের দিকে উঠতেছো তত দেখতেছো রিঅ্যাক্টিভ পাওয়ার একটা খুবই ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে। এবং এই ফ্যাক্টরটাকে কাজে লাগিয়ে, না লস পাওয়ার না, ওটা হচ্ছে ওই সময়েই পড়া হয়েছিল, কিন্তু তুমি এখন দেখতে পারতেছো যে ভোল্টেজ কন্ট্রোলিংয়ের জন্য রিঅ্যাক্টিভ পাওয়ারটা বড় ভূমিকা পালন করে। আচ্ছা, এখন দেখো যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা জেনারেট করে কিভাবে। রিঅ্যাক্টিভ পাওয়ারটা কোন এলিমেন্টটা জেনারেট করে বলো তো? না, ইন্ডাক্টর হচ্ছে কনজিউম করে, জেনারেট করে হচ্ছে ক্যাপাসিটর। আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করে ইন্ডাক্টর। সো এখান থেকে তুমি কি দেখতে পারতেছো বলো তো? যদি ভোল্টেজ কোথাও বেশি হয়ে থাকে, আচ্ছা লিখে নাও,
আচ্ছা, তাহলে দেখো এখানে তোমার কিভাবে কাজ করতেছে। যদি ভোল্টেজ কোথাও বেশি হয়ে যায় তখন তোমার কি সেই ভোল্টেজটার লেভেলটাকে নিচে নামে আসতে হবে না, স্টেবল একটা জোনে নিয়ে আসার জন্য। আর আমাদের এই ভোল্টেজ আপ ডাউনের ব্যাপারটাকে রিঅ্যাক্টিভ পাওয়ার কন্ট্রোল করতে পারে। সো ভোল্টেজ যদি বেশি হয়ে যায় আমাদের ভোল্টেজটাকে ডাউন করতে হবে। ভোল্টেজ আপ হওয়া মানে হচ্ছে আমাদের কি বলো, রিঅ্যাক্টিভ পাওয়ারটা জেনারেট হয়ে আছে বেশি, সেটাকে কনজিউম করতে হবে, তাই না? আর তখন কি করতে হবে, আমাদের ইন্ডাক্টরটা ব্যবহার করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এখন আসো এখানে যে এই যে তিনটা শান্ট ক্যাপাসিটর, শান্ট রিঅ্যাক্টর, সিরিজ ক্যাপাসিটর, এটা দিয়ে আমাদের কিভাবে আমরা ভোল্টেজ কন্ট্রোল করি। মানে ভোল্টেজ কন্ট্রোল করতে বোঝাচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারটা কন্ট্রোল করতে পারলেই তো ভোল্টেজ কন্ট্রোলের ব্যাপারটা চলে আসবে, তাই না? সো এখানে আসো আরেকটা আমাদের এখানে আছে, কোথায় জানি নিয়ে আসছি, হ্যাঁ নিয়ে আসছি। আচ্ছা দেখো, এটা একটু হাতের নোট করবা, এটা হাতেই লিখে দিছিলাম আমি আগের ব্যাচকে। এখানে দেখো যে প্রথম পয়েন্টটা কি, শান্ট ক্যাপাসিটর। এটা দিয়ে আমরা ভোল্টেজ কন্ট্রোল করব কিভাবে, ইউজ ডিউরিং হেভি লোডিং কন্ডিশন। এখন হেভি লোডিং কন্ডিশনে আমরা জানি কি যে সিস্টেমের ভোল্টেজটা অনেক বেশি হয়ে থাকে, তাই না? স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অবস্থায় থাকে। তখন আমাদের ভোল্টেজটাকে ডাউন করতে হবে না? তখন আমাদের কিউটাকে কি করতে হবে বলো তো, কিউটা ভোল্টেজ আপ হয়ে আছে, তখন কিউটাকে আমাদের কমাতে হবে, তাই না? কিভাবে কমায় তার একটা আমরা রোড ম্যাপ এখন দেখব। আসো, হেভি লোড হয়ে আছে শান্ট ক্যাপাসিটর, মানে হেভি লোডিং অবস্থা আছে, তার মানে সিস্টেমের ভোল্টেজটা বেশি। সিস্টেমের ভোল্টেজটা বেশি মানে হচ্ছে কিউটা বেশি হয়ে আছে, রিঅ্যাক্টিভ পাওয়ার বেশি হয়ে আছে। সো আমরা শান্ট ক্যাপাসিটর মানে হচ্ছে দুইটা ক্যাপাসিটরকে আমরা প্যারালাল কানেক্ট করে রাখছি। এখন মনে আছে তোমার যে দুইটা ক্যাপাসিটরকে যদি প্যারালাল করি তাহলে ক্যাপাসিটেন্সটা কি বাড়ে না কমে বলো তো? রেজিস্ট্যান্সের উল্টা নাকি একই জিনিস? পুরো আসছো এগুলা? হ্যাঁ পুরো আসার কথা। উল্টা না? এটা তুমি আরও কোথায় পড়ছো বলো? ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার আগেও পড়ছো এক জায়গায়, শাহজাহান তপন স্যারের বইয়ে সেকেন্ড পেপারে। তোমরা ওই বইগুলি পড়ছো নাকি? আচ্ছা ওইগুলি পড়ছো। ওখানে তোমার ওই যে ধারকের হচ্ছে সমান্তরাল আর হচ্ছে সিরিজের বাংলা কি সেটা আর কি, সেখানে দেখছো যে সমান্তরাল ধারক হচ্ছে তোমার মান কি হয়, বেড়ে যায়, তাই না? নাকি ঠিক বললাম? সমান্তরাল ধারকের মান বেড়ে যায় কিন্তু সমান্তরাল রেজিস্ট্যান্সের মান কমে, তাই না? উল্টাটা। সো হ্যাঁ, সো এখানে দেখো যে আমাদের কিভাবে কমতেছে। দেখুন 2πfc সমান্তরাল ধারকের, আমি কি বললাম, প্যারালাল থাকলে ক্যাপাসিটরের সেটার মানটা বাড়ে, তাই না? সেই বাড়ানো সি মানটা এখানে আমরা যদি এখানে ইনপুট করে দেই তাহলে এক্স সিটা কি বলতো, এই রিঅ্যাক্টেন্সটা না, রিঅ্যাক্টেন্সটা কমে যাচ্ছে। এবং রিঅ্যাক্টেন্স তোমার ক্যাপাসিটেন্সের লাইনের মধ্যে তো শুধু তোমার ক্যাপাসিটেন্স নাই, সেখানে ইয়াও থাকতে পারে, ইন্ডাকটেন্সও থাকতে পারে, তাই না? রেজিস্ট্যান্সও থাকতে পারে, ইন্ডাকটেন্সও থাকতে পারে। সো এই পুরো এক্সের ফর্মুলাটি কি এক্সএল মাইনাস এক্সসি, তাই না? এখন এক্সসি যেহেতু কমতেছে এই পুরো টার্মটা বেড়ে যাবে না, এক্সএল মাইনাস এক্সসি। হ্যাঁ হ্যাঁ, এক্সএল মাইনাস এক্সসি বেড়ে যাচ্ছে, এক্স বেড়ে গেল। এখন এক্সের সাথে রিঅ্যাক্টিভ পাওয়ারের এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা ডিরাইভেশন, ওই পাওয়ার সিস্টেমে একটা ডিরাইভেশন আছে, এটার আর ডিরাইভেশন দেখানোর দরকার নেই। শুধু দেখো যে কিউ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই এক্স, তাহলে তোমার এক্স বাড়তেছে, কিউ কমা দিতে পারতেছো না তুমি? আচ্ছা দেখো, এখন কিউ বাড়ানো ছিল, আমরা কিউটাকে কমাই দিয়ে দিলাম না, লিখে নাও। আচ্ছা তাহলে কিউটা তোমার হেভি লোডিংয়ের জন্য ভোল্টেজটা বেশি অবস্থায় ছিল, রিঅ্যাক্টিভ পাওয়ার বেশি ছিল,
আমরা তাহলে সেই কিউটাকে কমায় দিয়ে যে পরিমাণ বেশি ছিল সেই পরিমাণ কমায় দিয়ে লেভেলাইজড করে ফেললাম, তাহলে ভোল্টেজ রেটিংটা আমরা তাহলে এই সেম রাখতে বা কনস্ট্যান্ট রাখতে পারলাম তাহলে। সো এইভাবে তোমার ভোল্টেজ কন্ট্রোল করা হয় শান্ট ক্যাপাসিটরের মাধ্যমে, যেটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে শান্ট ক্যাপাসিটর ইউজ ডিউরিং হেভি লোডিং কন্ডিশন। আচ্ছা, এটা হচ্ছে যে কোশ্চেন এটা মানে দিতাম আমি, কিন্তু হচ্ছে যে এইটা তো অনেকে পড়বে না, তুমি জাস্ট তোমার মানে জানার জন্য আমি এটা আর কি প্রোভাইড করলাম। আচ্ছা, এরপরে দেখো যে শান্ট রিঅ্যাক্টর। শান্ট রিঅ্যাক্টরটা আসো কীভাবে? শান্ট রিঅ্যাক্টর মানে তো ইন্ডাক্টর না? আচ্ছা, শান্ট রিঅ্যাক্টর এর কন্ডিশনটা আমরা দেখে আসি। শান্ট রিঅ্যাক্টর কোথায় ব্যবহার করে? ইউজ ডিউরিং লাইটলি লোডিং কন্ডিশন। যখন লাইটলি লোডিং হয় তখন সিস্টেমের ভোল্টেজটা কম অবস্থায় থাকে, তাই না? তাহলে কম অবস্থায় থাকা মানে যে নর্মাল যে ভোল্টেজে কাজ করতো তার চেয়ে ভোল্টেজটা ডাউন হয়ে গেছে, তার মানে ভোল্টেজটাকে আপ করতে হবে। আপ করতে হবে মানে রিঅ্যাক্টিভ পাওয়ার ওর মধ্যে ইনপুট কোড দিতে হবে। এখন ইনপুট দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে এই শান্ট রিঅ্যাক্টর। কীভাবে দেয় দেখি? শান্ট রিঅ্যাক্টরে আমাদের দেখি কি হচ্ছে। আচ্ছা, এখন হলো ইন্ডাকটেন্সের সাথে রেজিস্ট্যান্স কিন্তু একইভাবেই বাড়ে কমে। ইন্ডাকটেন্স যেমন তোমার সিরিজে বাড়বে, প্যারালে কমবে। আচ্ছা, তাহলে দেখো ইন্ডাকটেন্স দুইটা এখানে প্যারালে কানেক্ট করছে, তাহলে তোমার এই যে 2πfL, এর মানটা কমে গেছে না? তাহলে এক্সএল এর মানটা কমবে। এক্সএল আবার ওই যে ওই ফর্মুলায় বসাও, এক্সএল এর মানটা কমে গেলে এক্স এর মানটা কমে যাবে। তাহলে তুমি এই ফর্মুলা আবার বসাও, এক্স কমায় দিলে কিউকে বাড়তেছে। সো এভাবে হচ্ছে তোমার শান্ট রিঅ্যাক্টরের মাধ্যমে তুমি এয়ার কন্ট্রোল করতে পারতেছো। দেখছো? আচ্ছা, একইভাবে আর দুইটা মেথড, সিরিজ ক্যাপাসিটর এবং সিরিজ রিঅ্যাক্টর দিয়ে কীভাবে করা যায় বলতে পারবো এখন? এই যে এই দুইটার মাধ্যমেই বলা সম্ভব না? এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে বলা সম্ভব? হ্যাঁ, তাহলে এটা তুমি নিজে থেকে ট্রাই করবা, এটা দেখা দিলাম না এবং নাইও, এই যে এটা জাস্ট হচ্ছে এই দুইটার জন্যই আমি এটা রাফ দিছিলাম। আচ্ছা, তাহলে ভোল্টেজ কন্ট্রোলের জন্য বিভিন্ন মেথডগুলো এটা বুঝতে পারলো, তাই না? আচ্ছা, এরপরে দেখো যে এই যে আমি যে কথাগুলো বললাম রিঅ্যাক্টিভ পাওয়ারের সাথে ভোল্টেজ কন্ট্রোলের সম্পর্কটা কি, এইগুলো এখানে একটু বলা আছে। এই যে লাল কালার দিয়ে এই যে দেখো, ইফ দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেটর ইজ গ্রেটার দেন কনজিউম, ভোল্টেজ গোজ আপ অ্যান্ড ভাইস ভার্সা, যেটা বোর্ডে লেখা আছে। তারপর হচ্ছে যে আচ্ছা, এই ব্যাপারটা একটু চিন্তা করতে হবে তোমার, যে এক্সাইটেশন কন্ট্রোল দিয়েও হচ্ছে তোমার ওই ভোল্টেজ কন্ট্রোল করা যায়, তাই না? এই যে একটু আগে যেটা দেখলাম, হ্যাঁ, প্রথম পয়েন্টটা। এখন এক্সাইটেশন কন্ট্রোল, এক্সাইটেশনটা কোথায় থাকে বলো তো? ওই যে জেনারেটর যেখানে থাকে সেখানে, তাই না? এখন হচ্ছে তোমার আমাদের এই ব্যাপার, এই ট্রান্সমিশন লাইনগুলো তো বিস্তৃত, এই কোথাও তোমার হচ্ছে কোনো ফ্যাক্টরিতে তুমি এনে ট্রান্সমিশন লাইন থেকে সেখানে সাপ্লাই দিলা, সেখানে হেভি লোডেড অবস্থায় আছে, সো সেখানে হচ্ছে তোমার ওই তোমার ভোল্টেজটা ইনক্রিজ হয়ে গেল, সো তখন তোমার ভোল্টেজটা কমায় দিতে হবে। তখন তো ওই এক্সাইটেশন কন্ট্রোল, ওখান থেকে আমরা তো এক্সাইটেশন কন্ট্রোলের এখানে আমাদের এত দূর পর্যন্ত তো আমাদের লাইন লস একটা থাকবে, তাই না? মানে সো সেই জন্য আমাদের এই যে শান্ট ক্যাপাসিটর বা শান্ট রিঅ্যাক্টর, এই জিনিসগুলা আমাদের যেখানে দরকার, যেখানে আমরা বুঝতে পারবো যে ওখানে ভোল্টেজ ড্রপ হবে, ওখানে রিঅ্যাক্টিভ পাওয়ার কমে যাইতে পারে, সেখানেই আমরা ইনস্টল করব।
যে এখানে এখানে একটা লোড আছে, সেই লোড বেশি ব্যবহার করলে ভোল্টেজটা ডাউন হবে, রিঅ্যাক্টিভ পাওয়ারটা কমে যাবে। আমরা সেখানেই আমরা ওই ডিভাইসগুলোকে ইনপুট করব, এবং এইটাই হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড যেটা আমরা হ্যাঁ মোটামুটি অটোমেটিক্যালি কাজ করবে। কিছু তো কন্ট্রোল প্যানেল আছে, মেনটেন্যান্সের তো কিছু কাজ আছে, কিন্তু কীভাবে কন্ট্রোল করে সেটা হচ্ছে আমরা এই ডিভাইসগুলোকে বলা হয় যে মাত্র যে কথাটা বললাম সেটা ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম। ফ্যাক্টস ভেরি ইম্পর্ট্যান্ট ফর পাওয়ার সিস্টেম অ্যান্ড হায়ার স্টাডিজ। এখানে এই যে ফ্যাক্টস ডিভাইসগুলো হচ্ছে তোমার ওই যে ইনস্টল করে রাখা হয় যেখানে তোমার মনে হবে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কমে যেতে পারে। এটা নিয়েও পড়াশোনা আছে, আমরা একটু পরে দেখব। আজকে প্রাইমারি পড়াশোনাগুলো শেষ করি। এই যে এই কথাগুলো এখানে বলতে দেখো যে যদি তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার কখনো সাপ্লাই দিতে হয় বা সরাই নিতে হয় সিস্টেম থেকে, আমাদের যদি ওই শুধু এক্সাইটেশন কন্ট্রোলের উপর ডিপেন্ড করি তাহলে হচ্ছে যে ট্রান্সপোর্টের একটা ডিফিকাল্টি আসতে পারে, সেহেতু অনেক দূরের একটা ব্যাপার। সো যেখানে প্রবলেম সেখানে ইনস্টল করলে আমাদের দূরে যায় কাজটা করতে হইতেছে না, তাই না? তারপর হচ্ছে লিডস টু এক্সট্রা লসেস অফ দ্য লাইন, লিডস টু ভোল্টেজ ড্রপ অন দ্য লাইন্স লিমিটিং দেয়ার ক্যাপাসিটি। এগুলো একটু এখানে বলছেন। এরপরে আসো, এখানে দেখো যে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করছে। এই শিটটা হচ্ছে তোমার স্টেবল রিঅ্যাক্টিভ পাওয়ারের শিট। তারপর হচ্ছে যখন উপর দিকে টানা হয়েছে তার মানে কি হয়েছে বলো, ভোল্টেজটা ইনক্রিজ করছে। সো এই ইনক্রিজড ভোল্টেজটা আমাদের নিচে থেকে টেনে সমান করে দিতে হবে, এবং সেটা কে করবে? সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা বেড়ে গেছে, হ্যাঁ সেটাকে টেনে নিচে থেকে কমাইতে হবে। কে করবে সেটা? রিঅ্যাক্টর লাগবে। রিঅ্যাক্টর হচ্ছে কনজিউম করে। শান্ট রিঅ্যাক্টর না, সেটা আবার ভুল জিনিস। শান্ট রিঅ্যাক্টর দিয়ে দেখো, এই যে শান্ট রিঅ্যাক্টর ব্যবহার করছো, কিউ কিন্তু বাড়ছে। শান্ট রিঅ্যাক্টর হচ্ছে প্যারালাল, ওটা কিন্তু হ্যাঁ শুধু রিঅ্যাক্টর লাগবে। শান্ট রিঅ্যাক্টর বললে আবার অ্যান্সারটা ভুল হয়ে যাবে, কারণ হচ্ছে তুমি এক জায়গায় রেজিস্ট্যান্স দরকার, তুমি প্যারালাল রেজিস্ট্যান্স লাগাই দিছো, আর ওই কাজটা হবে না, কিন্তু তোমার রেজিস্ট্যান্সের মান কিন্তু কমে গেল, সেটাই বলছি। আচ্ছা এবার আসো আজকের লাস্ট টপিক, ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। এটা জানো আশা করি, তারপর হচ্ছে ব্যাখ্যা আসতে পারে এক্সামে, সেজন্য একটু ব্যাখ্যা করি আমি। সেটা তো পরে দেবো সাজেশন, সেটা পরে। আপাতত দেখো যে ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারের দুই টাইপের ট্রান্সফরমার ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে অফ লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার, আর একটা হচ্ছে পরের পেজে আসছে অন লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। কথা থেকে বুঝতে পারতেছো, একটা হচ্ছে লোড অফ করে কাজ করতে হবে, আর একটা হচ্ছে লোড অন রেখেও কাজ করা যায়। বোঝা গেছে? মানে হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারিটা তুমি তো একটা লোডকেই সাপ্লাই দিতেছো, তাই না? এই যেটা অফ লোড সেটা হচ্ছে ওই লোডকে সরাই দিয়ে কাজ করতে হবে। অনলোড হচ্ছে ওই লোড অন অবস্থায় থাকবে, তুমি এদিক থেকে সাপ্লাই চেঞ্জ করতে পারবা। আচ্ছা এখন আসো যে অফলোডটার মেকানিজম খুবই ইজি। দেখো যে এখানে প্রাইমারির কয়েল এটা, সেকেন্ডারির কয়েল এটা তো টার্নস রেশিওর এটা তো জানো, তাই না? এখন এই যে এই কয়েলগুলোর মধ্যে তোমার টার্ন সংখ্যার উপর ভিত্তি করে কয়েকটা ট্যাপিং করা হয়েছে। এখন বলো যে এই যে এখানে দেখো একটা নব আছে, সেই নবটা এই পয়েন্টারটা ঘুরায় আমরা একে দিলাম, তাহলে কি সেকেন্ডারিতে ভোল্টেজ সর্বনিম্ন পাবো না? সর্বনিম্ন পাবো। দুয়ে দিলাম এক থেকে একটু বেশি ভোল্টেজ পাবো, তিনে একটু বেশি, চারে সর্বোচ্চ ভোল্টেজ পাবো। এবং এই যে এই মেকানিজমটা এখানে লোড না থাকা অবস্থায় করতে হবে, এই জন্য এটার নাম হয়েছে অফ লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। এটার মেকানিজম সহজ, এটার এক্সপ্লেনেশনও সহজ। এখন আসো অন লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার, সেটা একটু তোমার বুঝতে হবে যে এটা কীভাবে কাজ করে। তার আগে দেখো যে অফ লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আমাদের দুইটা কয়েল দেওয়া হয়েছে, বুঝতে পারছো? তার মানে হচ্ছে যে এর আগে তোমার অনলোড যেটা ছিল সেখানে এই কয়েলের মধ্য দিয়ে যে কারেন্টটা যেত, এখন হচ্ছে এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখান থেকে তুমি লাইনটা চিন্তা করতো, এখানে তোমার যদি এটা তো হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে একটা ম্যাগনেটিক ফ্লাক্স গেল। এবার এই ম্যাগনেটিক ফ্লাক্স থেকে আমাদের এই পথগুলা
কিভাবে বন্ধ করলে কারেন্টটা লোডের মধ্যে যাবে বলো তো? দেখো সবগুলো সুইচই খোলা, তাই না? এদিকে, তারপর ডান দিকে সবগুলো সুইচ খোলা। তুমি আমাকে বলো যে কোন কোন সুইচ অফ করলে আমাদের এখান থেকে আমরা দিতে পারবো। এখানে কোনো লোড লাগানো থাকলে সেকেন্ডারিতে এখানে কারেন্ট ফ্লো হবে। এই অবস্থায় কি কোনো কারেন্ট ফ্লো হবে? এই অবস্থায় কিন্তু ওপেন সার্কিট অবস্থায় আছে, এই অবস্থায় তো কারেন্ট ফ্লো হবে না। জাস্ট হচ্ছে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়ে আছে। সো তুমি আমাকে সুইচ এখন বলো কোনটা কোনটা আমরা অফ করব, কোন কোন সুইচ অফ করলে আমাদের এখন লোডের মধ্যে কারেন্ট যাবে দেখে বলো তো। তুমি 1A 2A 3A 4A 5A সব অফ করবা? তাহলে একটু চিন্তা করো কি হবে। হ্যাঁ, সবগুলো ওপেন আছে। মনে করো যে সবগুলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ 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 এভাবে অফ করলাম, তাহলে কি লাভ হইলো বলো তো? যে তুমি বললা যে 1A অফ করলা, হ্যাঁ 1A অফ করলা, তাই না? 1A অফ করলে কি সার্কিটটা ফিল আপ হইতেছে? এটা অফ করে দিলাম মনে করো, এখন হচ্ছে মানে সুইচটাকে ক্লোজ করে দিলে, হ্যাঁ 1A অফ করলে কি কারেন্টটা যাবে? এ অফ করলা, তাহলে কি এই যে তুমি যে দুইটা উইন্ডিং দিলা সেটার কোনো কাজ লাভ হইলো? তোমার তাহলে বিতেও দিতে হবে, তাই না? হ্যাঁ বি দিলা, কিন্তু এখন তো আমাদের ওই যে লোড অন থাকা অবস্থায় কাজ করতে হবে। কিভাবে কাজ করবে সেটা এখন একটু দেখো। মানে এটা হচ্ছে জেনারেলি লোড যখন থাকে তখন এ বি দুইটা সুইচই তোমার ক্লোজ করা থাকে, তাই? আর হচ্ছে এই যে তুমি যেটা বললা 1 থেকে 5-এর মধ্যে যেখানে যে রেঞ্জের আমাদের ভোল্টেজ দরকার সেই রেঞ্জের আমরা সুইচ অফ করে রাখবো। মনে করো এখানে 4A-তে অফ আছে, 4B-তে, অথবা 3A-তে অফ আছে, 3B-তে অফ আছে। তার মানে এ বি অফ, 3A 3B অফ। তাহলে কি হচ্ছে দেখো, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়ে আছে। সেই ম্যাগনেটিক ফ্লাক্স থেকে এই যে দেখো 4A, যেহেতু আমাদের, আমি একটু ড্র করতে হবে এখানে, যেহেতু আমাদের দেখো এদিকে লোড, এটা তো লোড তাই না? এটা লোড, এদিকে এটা একটু বাড়াই দিই, এদিকে এটা লোড। তাহলে আমাদের কারেন্টটা এখান থেকে এদিকে ফ্লো করতে হবে আর এখান থেকে এদিকে ঢুকতে হবে। আচ্ছা, এখন দেখো যে আমরা কি বলছি, 1 এটা এ অফটা করবো তাই না? আর হচ্ছে 3 অফ করে দিলাম, এটা বলছো না তুমি? আর এদিক থেকে বি অফ করলা, 3B অফ করে দিলা। তাহলে কি হলো, এই যে এটা এখান থেকে যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো এসে একে কাট করলো, একে কাট করে এখানে সে এই যে তোমার এতটুক সে পাইতেছে না, যে টার্ন সংখ্যাটা, এই যে 4A 3A পর্যন্ত এই যে এতটুক টার্ন সংখ্যা সে পুরোটা পাচ্ছে, তাই না? এর উপরে দুইটা কিন্তু আবার খোলা আছে। সো এই দুইটার ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হলেও আমাদের লাভ নাই, তাই না? সো এই যে কারেন্টটা এই 4A হয়ে এই এ হয়ে এইটা এদিক থেকে এদিকে ফ্লো করবে, তাই না? এবং সেমভাবে তোমার এই যে বি থেকেও যখন কারেন্ট, একটা তো কারেন্ট এদিক থেকে আসলো তাই না, একটা হচ্ছে এদিক থেকে আসলো আর একটা হচ্ছে এদিক থেকে আসবে, তাই না? দুইটা মিলিত হয়ে এদিক দিয়ে যাবে। তুমি বুঝতে পারতেছো? আচ্ছা, এখন আমাদের লোড অন আছে। লোড অন রেখে আমরা যদি আগে আরেকটা জিনিস আমি মিস করে আসছি, সেটা একটু বলে আসি। এটাতে মনে করো আমাদের এটা অফলোড বলতেছি, কিন্তু এখানে লোড আছে। মনে করো লোড থাকা অবস্থায় এখানে যদি মনে করো 1-এ আছে, আমরা 2-তে যাইতে চাই, কি প্রবলেম হবে অফলোডে বলো তো? হ্যাঁ, লোড কিন্তু কানেক্টেড, 1-এ ছিল, আমরা চাই 2-তে দিতে, তাহলে এই লাইভ থাকা অবস্থায় আমরা 2-তে দিতে গেলে কি প্রবলেম হবে? স্পার্ক করবে। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 2 পর্যন্ত যে ভোল্টেজটা নিতে পারার ক্ষমতা, হ্যাঁ ভেরি গুড। সেইটার প্রবলেমের করার জন্যই কিন্তু এটা করা হয়েছে। এখন কীভাবে করা হবে দেখো, মনে করো এখন হচ্ছে আমাদের লোডটা কানেক্টেড আছে, আমরা কি করব,
যে কোনো এক সাইডের সুইচগুলো খুলে দেবো। বি খুলে দিলাম, এখানকার 3B খুলে দিলাম, তাহলেও কারেন্টটা এই দিক থেকে এখন ফ্লো হইতে পারতেছে না। এবং এটা যখন মনে করো যে 3A থেকে আমরা এখন 4A-তে যাইতে চাই, তাহলে আমরা কি করব, বি খুলে দিলাম। বি খুলে দিলে তখন পুরো কারেন্টটা এই 3A হয়ে এ হয়ে সাপ্লাই দিচ্ছিল। এখন তারপরে আমরা 3B থেকে সুন্দর মতো 4B সুইচটা ক্লোজ করে দিলাম। 4B সুইচ ক্লোজ করে দিলাম। এখনও কি বিতে কোনো কানেকশন কারেন্ট ফ্লো হইতে পারবে? হ্যাঁ, বি ওপেন আছে, তখনও কিন্তু হইতে পারবে না। সো তখন আবার বিকে অফ করে দিতে হবে। বিকে অফ করার আগে আবার আমার এই যে একে খুলে নিতে হবে, তাই না? একে খুলে নিয়ে এটাকে আবার 4A-তে নিয়ে যেতে হবে। সো তারপরে হচ্ছে 4A এ পোর্শনটাকে আমরা তারপরে লোডের সাথে কানেক্ট করতে পারলাম। বুঝতে পারছো এটা কীভাবে কাজ করে? বুঝতে পারছো? আচ্ছা, ওকে। এখন হচ্ছে যে এখানে কি কি ধরনের প্রবলেম হতে পারে। একটা হচ্ছে যে মনে করো যে আমাদের কোনো একটা কন্ট্যাক্ট, আগেরটা তো 1A থেকে 2B-তে যাবে, তাই না? 1A থেকে 2A-তে গেল মনে করো একটা কন্ট্যাক্ট, এখানে খোলার আগেই 2A-তে আমরা যদি সুইচিং করে ফেলি, মানে 1A এই অবস্থায় আছে, এইটা পুরোপুরি না খোলার আগেই 2A-কে আমি কন্ট্যাক্ট দিয়ে ফেললাম, তাহলে কি এটার মধ্যে একটা শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হইতে পারে না। সো উইন্ডিংটা, এই জায়গাটা উইন্ডিংটা গরম হয়ে যেতে পারে, সো এটা নষ্ট হয়ে যেতে পারে। সো এটা একটা প্রবলেম হতে পারে। আর আরেকটা হচ্ছে যে এটার উল্টা প্রবলেম একটা, মনে করো যে আমরা এখানে এখন এই যে 4A মানে 3A-র কানেকশনটা খুলে আমরা 4A-তে দিতে চাই। 3A খুলে দিলাম, কিন্তু তখনও 4A-টা আমরা লাগাইতে পারিনি। তখন কি হবে? ডিসকানেক্ট হয়ে যাবে না? তখনও তো একটা প্রবলেম আর ক্রিয়েট হবে না এখানে? হ্যাঁ, এই দুইটা প্রবলেম হবে এই যে তোমার অনলোড ট্যাপ চেঞ্জিংয়ের জন্য। একটা হচ্ছে তোমার শর্ট সার্কিট উইন্ডিং হইতে পারে, আর একটা হচ্ছে ভিতরে আর্ক ক্রিয়েট হইতে পারে। এই দুইটা প্রবলেম হবে। বোঝা গেছে? আচ্ছা, আজকে কি আরেকটা নতুন টপিকে যাব নাকি এখানে শেষ করব? আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু ভিডিওটা ক্লোজ করে দিও।